দুটি হৃদয় ইউটিউব চ্যানেলের সকল সাবস্ক্রাইবার ও দর্শককে আমাদের ভিডিওয়ে স্বাগত ও নমস্কার জানিয়ে আবারও আমরা চলেছি এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। যাচ্ছি হুগলি জেলার রাজবলহাট। জায়গাটি হুগলির হরিপালের কাছেই। এই জায়গার নামটির সাথে আপনারা খুব বেশি পরিচিত না হলেও এই স্থানেই আছে বাংলার এক ব্যতিক্রমী কালী মন্দির। আর রাজবলহাটের নাম অনুসারেই এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবীর নাম হয়েছে মা রাজবল্লভী। আর এই মন্দিরকে ব্যতিক্রমী কালী মন্দির কেন বললাম সে বিষয়টিও আপনাদের সামনে তুলে ধরব। কাল থেকে কালী কথাটির উৎপত্তি, তাই সাধারণত দেবী কালীর গাত্রবর্ণ হয় ঘোর কৃষ্ণ বর্ণের। কোথাও কোথাও দেবীর গায়ের রং গাঢ় নীল অথবা ঘন জলপূর্ণ মেঘের মতো গাঢ় শ্যামবর্ণেরও হয়ে থাকে। তবে রাজবলহাটের এই মন্দিরের কালীর গাত্রবর্ণ দুধ সাদা। সাদা গাত্রবর্ণের জন্য এই দেবীকে শ্বেতকালীও বলা হয়ে থাকে। যাই হোক, অন্যান্য বেশ কিছু বারের মতো আমরা এবারেও এসেছিলাম আমাদের দ্বিচক্র যানে চেপে। তবে আপনারা যদি কেউ রেলপথে এই রাজবলহাট মন্দিরে আসতে চান তাহলে হাওড়া থেকে আপনাদের গোঘাট, আরামবাগ অথবা তারকেশ্বরগামী যে কোনো লোকাল ট্রেনে চেপে নামতে হবে হরিপাল স্টেশনে। স্টেশনের বাইরে থেকে আপনারা রাজবলহাটগামী যে কোনো বাস অথবা ট্রেকার ধরে একেবারে মন্দিরের সামনে পৌঁছে যেতে পারবেন। আর বাস স্টপের সামনেই রাস্তার উল্টো দিকে মন্দিরের মূল গেট চোখে পড়বে। রাস্তা থেকে মন্দিরে প্রবেশের জন্য মূল প্রবেশপথটির ওপরে রয়েছে একটি তোরণ। তোরণের উপরের দিকে মন্দিরের স্থাপনার মূল বছর ও দিনটি লিপিবদ্ধ করা রয়েছে। সেটি দেখে জানা যায় মন্দিরটি 1346 খ্রিস্টাব্দের চৌঠা আষাঢ় প্রতিষ্ঠিত হয়েছিল। মূল গেট থেকে ভিতরে প্রবেশ করে রাস্তার দুধারে আপনারা পেয়ে যাবেন পুজো দেওয়ার অসংখ্য জিনিসপত্র ও সামগ্রীর দোকান, যেখান থেকে আপনারা আপনাদের পুজো দেওয়ার জন্য ডালা ও পূজা সামগ্রী সংগ্রহ করে নিতে পারেন। মূল মন্দিরটি প্রাচীর দিয়ে ঘেরা এবং তার সামনে যে প্রবেশদ্বার রয়েছে সেটি দেখলে মন্দিরের প্রাচীনত্ব সম্পর্কে একটা ধারণা করাই যায়। স্থানীয় তথ্য অনুযায়ী মূল মন্দিরটি প্রায় 800 বছরের পুরাতন। মন্দিরের প্রধান প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলে আমরা এসে পড়ব বাঁধানো এক প্রশস্ত চত্বরে। অন্য আরেক তথ্য অনুযায়ী 1242 খ্রিস্টাব্দে তৎকালীন রাজপুর ও বর্তমানে হুগলি জেলার রাজবলহাটে রাজবল্লভী মাতার এই মন্দির প্রতিষ্ঠা করেন রাজা সদানন্দ রায়। আবার মতান্তরে ষোড়শ শতকে ভূরিশ্রেষ্ঠরাজ রাজা রুদ্রনারায়ণ রায় এই মন্দিরটির প্রতিষ্ঠা করেন। সাদা বা শ্বেতকালী রূপে পরিচিতা এই রাজবল্লভী মাতা আদতে দুর্গা, কালী ও সরস্বতীর এক মিলিত রূপ। ত্রিনেত্রা প্রসন্ন বদনা দেবীর মাথায় শোভা পাচ্ছে বিশাল মুকুট। দেবীর বাম পা অবস্থিত বিরূপাক্ষ শিবের ওপর এবং দেবীর ডান পা বিশ্রাম নেয় মহাকাল ভৈরবের ওপর। দেবীর বাম হাতে একটি পানপাত্র, ডান হাতে একটি ছুরিকা বা অসি লক্ষ্য করা যায়। দেবীর মূর্তি মাটির তৈরি। প্রত্যেক 13 অথবা 14 বছর অন্তর অক্ষয় তৃতীয়ার দিনে নতুন মূর্তি নির্মাণ করে প্রতিষ্ঠা সম্পন্ন করা হয়। আগেই বলেছি সুবিশাল নাট মন্দির। বর্তমানে ভক্তদের ভোগ আহারের জন্য মন্দির সংলগ্ন স্থানে আরেকটি ছাউনি বা নাট মন্দিরের ব্যবস্থা করা হয়েছে। এই মন্দিরে মাকে প্রত্যহ ভোগ নিবেদন করা হয় এবং তা হয় আমিষ সহযোগে। ভক্তরা সকলেই এই ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন, তবে তার জন্য ভক্তদের সকাল 10টার মধ্যে বিশেষ ভোগের কুপন সংগ্রহ করতে হয়। বেলা 11টার পর মাকে অন্নভোগ নিবেদনের জন্য পুজো শুরু হয় এবং দুপুর 2টোর দিকে মাকে অন্নভোগ দেওয়া হয়। অন্নভোগে থাকে ভাত, সবজি ও মাছের ঘন্ট এবং চিংড়ি মাছের বিশেষ পদ। মন্দির চত্বরে একটি ঘেরা স্থানের মধ্যে চোখে পড়বে একটি হাঁড়িকাঠ। স্থানীয় তথ্য অনুসারে 800 বছরের বেশি পুরাতন হওয়ার কারণে কালের নিয়মে আদি মন্দিরের বেশিরভাগ পরিকাঠামো ধ্বংসপ্রাপ্ত ও অতিরিক্ত জীর্ণ হয়ে পড়ার কারণে বাংলার 1340 বঙ্গাব্দে এই মন্দিরের আমূল সংস্কার করা হয়।
তাই বর্তমানে আমরা মন্দিরের যে বাহ্যিক পরিকাঠামো ও রূপ দেখতে পাই তা অনেকটাই নবীন। বাংলার 1340 সাল থেকে বহু অর্থ ব্যয়ে শ্রী ফকিরচন্দ্র, মন্মথনাথ ও জওহরলাল ভর এই মন্দিরের আমূল সংস্কার করেন। মূল মন্দির ও সংলগ্ন 4টি শিব মন্দিরের সংস্কারের পর 1346 বঙ্গাব্দের মধ্যে তারা গড়ে তোলেন নহবতখানা ও সংলগ্ন নাট মন্দিরটি। 800 বছরের পুরাতন মন্দিরকে সুরক্ষিত রাখার জন্য এর চারধারে ছিল গভীর পরিখা। আজও যার কিছু কিছু অংশ দিঘিরূপে সংলগ্ন অঞ্চলে দেখতে পাওয়া যায়। তবে রাজবল্লভী মায়ের মন্দির ও বাড়ি সংলগ্ন দিঘিটি মায়ের ভক্তদের কাছে বিশেষ পবিত্র হিসাবে গণ্য হয়। আর এই সংলগ্ন দিঘিটি কাঁসারি পুকুর নামে পরিচিত। কথিত আছে এক শাঁখারিক থেকে শাঁখা পড়ে মা এই দিঘির জলে ডুব দিয়ে তার শাঁখা পড়া হাত তুলে দেখিয়েছিলেন। সেই থেকেই এই দিঘির নাম শাঁখারি পুকুর। এই পুকুর যেহেতু ভক্তদের কাছে পবিত্র, তাই অনেকেই মাকে পুজো দেবার আগে এই পুকুরে স্নান করেন। রাজবলহাটে মা রাজবল্লভীর আবির্ভাব সম্বন্ধে এক কিংবদন্তি কাহিনী প্রচলিত আছে। সে অনেক অনেক দিন আগের কথা। সেই সময়কার রাজবলহাটের কোনো এক বৃদ্ধ মালাকারের গৃহে একদিন হঠাৎই এসে উপস্থিত হয় এক নাম গোত্রহীনা সুন্দরী বালিকা। বৃদ্ধ মালাকার বালিকাটির মা বাবার অনেক সন্ধানের পরে সন্ধান না পেয়ে স্নেহপরবশত তার গৃহে রেখেই লালন পালন করতে থাকে। এরপর একদিন ওই গ্রামেরই নিকটবর্তী নদী দিয়ে কোনো এক ধনী সওদাগর তার সপ্ত ডিঙা সাজিয়ে তাতে নানা রকমের নাচ গান ও আমোদ প্রমোদ করতে করতে যাচ্ছিলেন। 7টি সুসজ্জিত নৌকায় নাচ গানে আকৃষ্ট হয়ে সেই বালিকাটি মাঝিদের নৌকা থামাতে বলে। কিন্তু অন্যদিকে সেই সওদাগর বালিকার রূপে মুগ্ধ হয়ে তাকে অপহরণের উদ্দেশ্যে মাঝিদের তাকে নৌকায় তুলতে ইশারা করে। কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে সেই বালিকাটি একের পর এক নৌকায় পা দেওয়া মাত্রই সেগুলি জলে তলিয়ে যেতে থাকে। এরপরেও মোহমুক্ত না হয়ে সওদাগর বলপূর্বক সেই বালিকাকে তার সপ্তম নৌকায় তুলতে গেলে এক দৈববাণী হয়। সওদাগর জানতে পারেন এই বালিকাটি স্বয়ং দেবী ভগবতী। দৈববাণীর পর চেতনা ফিরে পেয়ে সওদাগর তার কৃতকর্মের ভুল বুঝতে পারেন এবং তার জন্য দেবীর নিকট কাতরভাবে ক্ষমা প্রার্থনা করেন। সওদাগরের কাতর প্রার্থনায় দেবী তাকে ওই স্থানে মায়ের মন্দির গড়ে পূজা পাঠের ব্যবস্থা করতে বলে অন্তরিত হয়ে যান। এরপর দেবীর কৃপায় সওদাগরের ডুবে যাওয়া 6টি নৌকাও একে একে জলের উপরে ভেসে ওঠে। দেবীর আদেশ মতো সওদাগর ওই স্থানেই দেবীর মন্দির গড়েন এবং দেবীর পূজার যথাযথ ব্যবস্থা করেন। সেই সপ্তডিঙি সওদাগরের 6টি নৌকাডুবির এই ঘটনা ও তাকে কেন্দ্র করে মার মন্দির প্রতিষ্ঠার এই কাহিনীকে স্মরণ করেই আজও নবমীর দিন মন্দির সংলগ্ন দিঘিতে 7টি ছোট ছোট নৌকা তৈরি করে ভাসানো হয়। আর এই নবমী তিথির বলি প্রথা আজও এই মন্দিরে প্রচলিত রয়েছে। মায়ের মন্দির প্রতিষ্ঠার যে কিংবদন্তি কাহিনী আমরা শুনলাম, সেটি ছাড়াও ইতিহাসের পাতায় মায়ের মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে আরও 2 রাজার নাম জড়িত হয়ে আছে। ইতিহাসের পাতায় মায়ের মন্দির প্রতিষ্ঠার সাথে স্থানীয় রাজা সদানন্দ রায়ের নামের সাথে মধ্যযুগের ভূরিশ্রেষ্ঠ রাজদেরও উল্লেখ পাওয়া যায়। দর্শনের জন্য মায়ের মন্দির খুলে যায় সকাল 7টায়। চলে মায়ের বিশেষ পূজাপাঠ ও আরতি। এরপরে মাকে লুচি, মিষ্টান্ন ইত্যাদি প্রসাদ দেওয়া হয়। পূর্বে বিশেষ তিথিতে মায়ের ভোগের লুচির পাত্রে পশুর রক্ত দেওয়ার প্রচলন ছিল। এখন তার পরিবর্তে বিকল্প হিসাবে আদা, মধু, ডাবের জল, মাসকলাই ইত্যাদি দেওয়া হয়ে থাকে। এরপরে সন্ধ্যা 7টায় মায়ের সন্ধ্যা আরতি হয় এবং মাকে প্রসাদ হিসাবে দেওয়া হয় লুচি, ছানা, পায়েস, মিষ্টান্ন ইত্যাদি ভোগ। সন্ধ্যা 8টার পর মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। এরপর মন্দির চত্বরের এধার ওধারে ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছলাম সংলগ্ন সেই বিশাল দিঘিটির সামনে। বিশাল ও প্রায় আয়তকার দিঘিটির চারপাশে অনেক গাছগাছালির সমাবেশ চোখে পড়বে। তবে প্রকৃত রক্ষণাবেক্ষণ ও নজরদারির অভাবে ঘাট ও সংলগ্ন জলভাগে দূষণকারী অনেক আবর্জনা ভাসতে দেখা যায়। আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে মন্দির কর্তৃপক্ষের কাছে এই দিঘিটির প্রকৃত রক্ষণাবেক্ষণের দাবি জানিয়ে রাখি। শ্রী শ্রী রাজবল্লভী মাতার মন্দির ও সংলগ্ন দিঘি দর্শন করার পর আমরা সংলগ্ন আরেকটি মন্দিরের সন্ধান পেয়ে এগিয়ে চললাম সেই দিকে। সবুজে ঘেরা সাদামাটা ও নিরিবিলি মন্দিরের পরিবেশ বেশ অন্যরকম। আগেই দিঘির পাড় থেকে এই 3 চূড়া বিশিষ্ট মন্দির আমাদের চোখে পড়েছিল।
এই মন্দিরটির মূল গর্ভগৃহে রয়েছে ভারত সেবাশ্রম সংঘের সংঘাধিপতি ও প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি মহারাজের পটচিত্র। এর পাশাপাশি শিবমূর্তি ও শিবলিঙ্গ এবং রামলালার পটচিত্র চোখে পড়ল। যাই হোক, সকল দর্শন শেষে আমরা দিঘির পূর্ব পাড়ে দাঁড়িয়ে প্রত্যক্ষ করলাম দিঘির পশ্চিম পাড়ে অস্তাচলগামী সূর্যের অপূর্ব বর্ণচ্ছটা। শ্বেতকালী বা রাজবল্লভী মাতার দর্শনের সাথে এই মন্দির দর্শন একটা উপরি পাওনা। এই ছিল আজকের আমাদের 4 চক 14 পাড়া ও 3 ঘাট নিয়ে গঠিত রাজবলহাটের বিশেষ অধীশ্বরী রাজবল্লভী দেবীর কাহিনী। কিংবদন্তি ও ইতিহাসের কাহিনীর মিশ্রণে এবং দেবীর দৈব মাহাত্ম্যে আজকের এই তীর্থভ্রমণ আমাদের কাছে হয়ে উঠেছিল বিশেষ উল্লেখযোগ্য। আপনারা ভিডিওটি দেখে অবশ্যই জানাবেন আপনাদের এই ভ্রমণ কাহিনী কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না এবং আপনার মতামতটি কমেন্টে জানাবেন। আর এরকমই আরো অনেক ব্যতিক্রমী ভ্রমণ কাহিনীর আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটি ক্লিক করে রাখবেন। মা রাজবল্লভীর কাছে সকলের আরোগ্য এবং সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।